নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রতীক্ষিত আইসিডিএস নিয়োগ সম্পর্কে কিন্তু আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা আমি দিতে চলেছি আপনাদেরকে। যারা এতদিন ধরে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী সুপারভাইজার পদের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিন্তু আসতে চলেছে দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে WBPSC এর সাহায্যে কিন্তু আইসিডিএস কর্মী নিয়োগের পর্ব কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো যে কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কি সিলেবাস থাকবে এবং এই যে পুরো সিলেকশন, সেই সিলেকশন প্রসেসের ধাপটা কি থাকবে, সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এবং তার সঙ্গে ঠিক আছে শূন্য পদ কত হতে চলেছে সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সুতরাং যারা সত্যি ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা মিস করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করতে চলেছেন। তো চলুন আমরা শুরু করি। তার আগে বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে এই রিলেটেড সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এক এক করে পুরো বিষয়টা ভালো করে জেনে নিই, ঠিক আছে, পুরো গাইডলাইনটা ভালো করে জেনে নিই, ঠিক আছে। দেখুন বন্ধুরা, পরিষ্কার যেটা সম্ভাব্য শূন্য পদ যেটা আসতে চলেছে দেখা যাচ্ছে, ঠিক আছে, সেটা হলো 16,000 প্লাস শূন্য পদ থাকতে চলেছে। অর্থাৎ আপনার এলাকায়, আপনার পঞ্চায়েতে, আপনার ব্লকেই কিন্তু আপনি কাজ পেতে পারবেন অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সুপারভাইজার। মোট 3 ধরনের পদ রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, ঠিক আছে। অঙ্গনারী কর্মী, সহায়িকা, সুপারভাইজার, ঠিক আছে। এবং আপনার এলাকায় 16,000 প্লাস, ঠিক আছে। মোট হচ্ছে কি সম্ভাব্য যে শূন্য পদ সেটা হলো 16,000 প্লাস কিন্তু শূন্য পদ আসতে চলেছে বন্ধুরা। খুব শীঘ্রই সরকারি নোটিশ কিন্তু জারি হতে চলেছে, যা কিন্তু আমাদের চ্যানেলে আপনারা কিন্তু সবার প্রথমে আপডেটটা পেয়ে যাবেন। চলুন আমরা এক এক করে জেনে রাখি যে আবেদন করতে হলে যে সমস্ত যোগ্যতা বা শর্ত যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথম কথা হচ্ছে কি বন্ধুরা, ঠিক আছে, সাধারণত শুধু মহিলা প্রার্থীদের জন্য কিন্তু এই পদগুলি রয়েছে, কোনো পুরুষ প্রার্থীরা কিন্তু সাধারণত আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এবং প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং সর্বোপরি এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি তিনি নেপালি ভাষাভাষী হয়ে থাকেন তাহলে তাদেরকে নেপালি ভাষা কিন্তু জানতে হবে, ঠিক আছে। মোটামুটি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং আপনি যে ওই এলাকার যে স্থানীয় বাসিন্দা তার কিন্তু প্রমাণপত্র দরকার। অর্থাৎ আবেদনকারী অবশ্যই সংশ্লিষ্ট ব্লক বা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ভোটার কার্ডের ঠিকানা অনুযায়ী কোনো প্রার্থী অন্য ব্লক বা গ্রাম পঞ্চায়েত বা অন্য জেলায় কিন্তু আবেদন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনার এলাকাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অন্য এলাকাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এবারে শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে একটুখানি বলে রাখি। বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। পরিষ্কার কথা বলছি, এখানে দুটো ক্যাটাগরিতে ভাঙা হয়েছে। একটা হলো সুপারভাইজার পদের জন্য কী যোগ্যতা লাগবে সেটা বলবো আপনাকে, এবং কর্মী এবং সহায়িকার জন্য কী কী যোগ্যতা লাগবে সেটাও বলবো আপনাকে। দেখুন, যদি আপনি চান যে সুপারভাইজার পদে আবেদন করতে, তাহলে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, হ্যাঁ, ওকে, গ্র্যাজুয়েট হতে হবে বা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, ঠিক আছে। এবং উচ্চতা মানে যদি গ্র্যাজুয়েশনের পরেও যদি আপনি MA BEd বা অন্য কিছু করে থাকেন তাহলেও কিন্তু অ্যাকসেপ্টেবল, এমনটা নয় যে তাহলে তারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে। সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এই চাওয়া হয়েছে। এবং যারা কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে, ঠিক আছে, সেটা হলো তাকে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকতে হবে, হ্যাঁ, অষ্টম শ্রেণী পাস হয়ে থাকতে হবে। এবার যদি নতুন বিজ্ঞপ্তিতে কিন্তু মাধ্যমিক পাসও কিন্তু হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু এখনও পর্যন্ত সম্ভাব্য বলছি, ঠিক আছে। তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন অষ্টম শ্রেণী পাস থেকে কিন্তু আগে কিন্তু যত নিয়োগ কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকে হয়েছে, তো সেক্ষেত্রে একটা চান্স তো রয়েছে যে অষ্টম শ্রেণী যারা পাস করেছেন তারা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এর থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সেই নিয়ে কিন্তু আপনাদের কোনো সন্দেহ করার দরকার নেই, ঠিক আছে। এবং যদি এরপরেও যদি আপনি MA BEd ইত্যাদি করে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এবার দেখুন, আমি সাজেস্ট করব যে যাদের কনফিডেন্স একটু কম আছে, তারা হয়তো গ্র্যাজুয়েশনও করেছেন, তারা আমি বলবো সুপারভাইজারে আবেদন না করে ওখানে, কারণ ওখানে কম্পিটিশন বেশি হবে এবং সেখানে সিলেকশনের ইন্টারভিউ পারফরমেন্স এবং সমস্ত বিষয় কিন্তু একটুখানি এক প্রকার কঠিনই হতে পারে। সে কারণে বলছি যে এক প্রকার আপনারা যদি কর্মী সহায়িকাতে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের সিলেকশনের যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটা বেশি। এবারে বয়সসীমা এবং বেতন নিয়ে সম্পর্কে বলি, পরিষ্কার কথা বলছি বন্ধুরা, এইখানে ঠিক আছে সুপারভাইজার যারা পদে আবেদন করছেন তাদের যে বয়সসীমা রাখা হয়েছে এখানে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 39 বছর বয়সী কিন্তুরা আবেদন করতে পারবেন সুপারভাইজার পদের জন্য। এবং কর্মী এবং সহায়িকা পদের জন্য 18 থেকে 35 বছরের মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টি। এবারে বয়সের ছাড় কিন্তু থাকবে, এমনটা নয় যে বয়সের কোনো ছাড় থাকবে না, অবশ্যই বয়সের ছাড় থাকবে। যেমন আর 5টা সরকারি নিয়োগে যেরকম বয়সের ছাড় থাকে এক্ষেত্রেও থাকবে। SC ST দের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে, OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং
বেতন কত কি হবে বা বেতন কাঠামোটা কি সেটা সুপারভাইজার পদের বেতন কেমন কি হবে সেটা বলে রাখি। পরিষ্কার কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, সুপারভাইজার পদের বেতন, ঠিক আছে, কর্মী এবং সহায়িকার থেকে কিন্তু বেশি হবে, ঠিক আছে, এবং সরকারি পে কমিশন অনুযায়ী পে লেভেল ভিত্তিক কিন্তু বেতন দেওয়া হবে। এর সাথে কিন্তু ডিএ, এইচআরএ এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এবং কর্মী সহায়িকার যেটা হবে সেটা কিন্তু কর্মী সহায়িকা পদের জন্য নির্দিষ্ট মানে পারিশ্রমিক বা সাম্মানিক দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও রাজ্য সরকারের অতিরিক্ত কিন্তু ইনসেন্টিভও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে, সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবারে সিলেকশন প্রসেস এবং পুরো যে পরীক্ষা যে হবে তার পুরো প্রপার আমি আপনাদেরকে পুরোপুরি গাইড দিয়ে দিচ্ছি। দেখুন, পরিষ্কার কথা বলে দিচ্ছি যে আপনাদের যে এক্সাম, ঠিক আছে, মোট 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে। ওকে, পরীক্ষার যে বিস্তারিত ধাপ আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি যে প্রথমে হচ্ছে কি আপনার প্রথম ধাপ যেটা সেটা হলো প্রাথমিক বাছাই পরীক্ষা হচ্ছে কি 100 নম্বরের অফলাইনে পরীক্ষা হবে আপনার, ঠিক আছে। প্রথমে এইটা হবে, অফলাইনে পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা। এটা হওয়ার পরে, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু মেন অর্থাৎ প্রধান পরীক্ষা হবে, মানে ওখান থেকে কিছুটা ঝাড়াই বাছাই হয়ে যাবে। তারপরে, ঠিক আছে, যদি আপনি প্রিলিমিনারিতে পাস করেন তাহলে কিন্তু 400 নম্বরের কিন্তু বর্ণনামূলক প্রশ্নের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ডিসক্রিপটিভ প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হবে আপনাকে, ঠিক আছে। এটা মেন্স ক্লিয়ার করতে হবে, প্রিলিমিনারি হয়ে যাওয়ার পরে মেন্স ক্লিয়ার করতে হবে। তারপরে থার্ড স্টেজ যেটা হবে সেটা হলো আপনাকে কিন্তু ইন্টারভিউতে, যদি আপনি মেন্সও ক্লিয়ার করে যান, মেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান, তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু আপনার কাছে ডাক আসবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে, যে ইন্টারভিউ যেটা দেবেন, ঠিক আছে, তার উপরে কিন্তু বেস করে কিন্তু আপনার যে সিলেকশন সেটা হয়ে যাবে। তবে আমি আপনাকে বলবো, যদি আপনার দুটো এক্সাম ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি করতে পারবেন, পুরোপুরিভাবেই করতে পারবেন, ঠিক আছে। তো এবারে প্রশ্ন হচ্ছে কি যে এই যে সিলেবাস সেটা কেমন কি হবে, ঠিক আছে, পরিষ্কার বলে দিচ্ছি। দেখুন, পরীক্ষার ধরন কিন্তু অফলাইনে হবে, ওএমআর সিট ভিত্তিক প্রিলিমিনারিটা, ঠিক আছে। মোট সময় থাকবে 1 ঘন্টা 60 মিনিট, ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে, 1/3 বা 1/4ও হতে পারে সেটা, ঠিক আছে। আবেদন ফি জেনারেল এবং ওবিসিদের জন্য 160 টাকা নেওয়া হতে পারে, এবং যারা এসসি এসটি আছেন তাদের জন্য কিন্তু ফি লাগবে না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। এবারে প্রশ্ন হলো যে আপনারা তো বুঝতে পেরে গেছেন যে মোটামুটি নির্বাচন পদ্ধতিটা কীভাবে কেমনভাবে এগোবে। প্রথমে প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, এবং প্রথমে প্রিলিমিনারি ক্লিয়ার হয়ে গেলে তারপরে কিন্তু আপনি মেন্সের জন্য উত্তীর্ণ হবেন, এবং মেন্স ক্লিয়ার হলে তারপরে ইন্টারভিউর জন্য ডাক পাবেন, ঠিক আছে। এবারে এই যে প্রিলিমিনারি এক্সাম এবং মেন্স এক্সাম, ঠিক আছে, এই দুটো এক্সামের সিলেবাস কেমন কী হবে সেটা একটুখানি বলে দিই, ঠিক আছে। সম্ভাব্য সুপারভাইজার পদের জন্য কী কী সিলেবাস হবে একটুখানি বলে রাখি, ঠিক আছে। মূলত দেখুন, পরিষ্কার কথা বলছি, প্রিলিমিনারি এক্সামের জন্যে, ঠিক আছে, সাধারণ জ্ঞান অর্থাৎ আপনার জেনারেল নলেজ কিন্তু কাজে লাগাতে হবে। জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। ইতিহাস, ভারতের ও বিশ্ব ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান প্রযুক্তি, জেনারেল নলেজ, এর ওপরে কিন্তু আপনার পরিষ্কার প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং পাটিগণিত, ঠিক আছে, মাধ্যমিক স্তরের যে সাধারণত পাটিগণিতের প্রশ্ন সেখান থেকে আসতে পারে, এবং যুক্তিবিদ্যা, ঠিক আছে, রিজনিং আসবে, ঠিক আছে, রিজনিং আসবে। তো এই কয়েকটা জিনিস কিন্তু আসবে, ঠিক আছে। এবং মেন্স পরীক্ষা যে ডিসক্রিপটিভ হবে সেটা একটুখানি বলে দিই। দেখুন, পরিষ্কার কথা বলে দিচ্ছি, এখানটায় মেন্স হচ্ছে কি আপনার যে পেপার, ঠিক আছে, পেপার 1-এ কিন্তু ইংরাজি থাকবে, ঠিক আছে। ওকে, পেপার 2-তে কিন্তু বাংলা এবং আঞ্চলিক ভাষা থাকবে, ঠিক আছে। এগুলো সব উচ্চ মাধ্যমিক স্তরের, ওকে। এবং যারা স্নাতক স্তরের সবথেকে বিস্তারিত মানে পত্র যেটা, ঠিক আছে, সাধারণ জ্ঞান, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের সাধারণ জ্ঞান জেনারেল নলেজের উপরে বেস করে মেন্সগুলো হবে, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টি, ঠিক আছে। কোনো তথ্য আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি, তবুও একবার আমি আপনাকে ছোট্ট করে রিক্যাপ করে রাখি। দেখুন, WBPSC এর সাহায্যে কিন্তু ICDS নিয়োগের কিন্তু নতুন যে করা হবে সেটা কিন্তু খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে। কিন্তু সেটার বিজ্ঞপ্তি জারি হলে তো হবে না। আপনারা যদি চান, এতদিন ধরে আপনারা অপেক্ষা করছেন অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী সুপারভাইজার পদের জন্য আবেদন করতে, তাহলে আপনাদেরকে যে সমস্ত বিষয় জানতে হবে সেটা হলো আপনার যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, সম্ভাব্য শূন্যপদ কত, সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। সম্ভাব্য শূন্যপদ 16,000-এর বেশি, ঠিক আছে। আপনাকে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনার যে এলাকায় আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সুপারভাইজার এবং কর্মী সহায়িকাদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন এবং অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি কর্মী বা সহায়িকা পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা যেটা রাখা হয়েছে সুপারভাইজারদের জন্য 18 থেকে 39 বছর, এবং যারা কর্মী সহায়িকা তাদের জন্য 18 থেকে 35 বছর, এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও কিন্তু থাকবে, সুতরাং এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ঠিক আছে। এবং নির্বাচন প্রক্রিয়া কিন্তু 3টে ধাপে হবে, মূলত প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ,
ঠিক আছে? সিলেবাস কী কী বলে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? প্রিলিমিনারির জন্য সিলেবাস এবং যারা মেন্স পরীক্ষা দেবেন তাদের সিলেবাস কী কী হবে সমস্ত বিষয় কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছি, ঠিক আছে? তবুও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা কিন্তু আপনার রিপ্লাই করে দেবো। এবং আপনার এলাকার নামটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানান, যাতে করে আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে আপনার এলাকায় কতজনের ভ্যাকেন্সি বেরোচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটের সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।